নমস্কার। আজকের ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তারপর এই ভিডিওতেই ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর যা টেকনিক্যাল আমরা শিখেছি সেটাকে কি করে একসাথে মিক্স করে আমি ট্রেডিং বা ইনভেস্টমেন্ট ডিসিশনটা নিই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং শেষে অবশ্যই একটা এক্সারসাইজ তো থাকবেই। কিন্তু আজকের ভিডিওটা একটু বড় হলেও আপনারা কিন্তু ফুল কনসেন্ট্রেশন দিয়ে শুনবেন, কারণ ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা আপনাকে লং টার্ম পোর্টফোলিও ক্রিয়েট করার জন্যও কিন্তু সাহায্য করবে। আর এটা অনেকে ভাবেন যে খুব খটোমটো একটা বিষয়, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিভাবে করব। তাই আজকে আমি কিন্তু খুব সহজ সরল ভাষায় আপনাদেরকে কিছু পয়েন্টস বোঝাবো, সেইটুকুনি জানলেই কিন্তু আপনারা অতি সহজে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মাধ্যমে লং টার্ম পোর্টফোলিও বা ভালো ভালো শেয়ার বাছাই করে নিতে পারবেন। তো চলুন শুরু করি। আর আপনি জানেন যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ যেটা আমার থাকে সেটাই আমি করব। লাইভ আমি আপনাদের সাথে কিছু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেও দেখাবো, তার জন্যেও আমি আছি। আর অবশ্যই যারা নতুন প্লে লিস্টে আপনি জানেন এই যে মডেল পোর্টফোলিওর একটা শেয়ার মার্কেট ফ্রি কোর্স, এই প্লে লিস্টে আমার কিন্তু এই ফুল কোর্সটার আছে। আপনারা এই প্লে লিস্টটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখবেন যারা নতুন এসেছেন। ঠিক আছে, এবার দেখুন, ধরুন আমি একটা স্টক নিয়ে আলোচনা করছি, তারপর আমি আপনাকে বলবো ধরুন সিপলা। ঠিক আছে, সিপলা এই স্টকটার আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনাদের সামনে এই ভিডিওতে করে দেখাবো, যে কি কি পয়েন্টগুলো আমাদের মনে রাখা উচিত প্র্যাকটিক্যালি এখানে আমি করে দেখাবো। তার সাথে সাথে সিপলার দেখুন এখানে আমি চার্টও খুলে রেখেছি, তাহলে কিভাবে ফান্ডামেন্টাল আর টেকনিক্যালসটা নিয়ে আমরা লং টার্ম পোর্টফোলিওর জন্য স্টক চুজ করব, সবকিছু আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এবার চলুন শুরু করি। দেখুন, প্রথমেই যখন আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস শুরু করেন, দুটো তিনটে জিনিসের উপর বেশি নজর দেওয়া উচিত। এটা আপনারা সবাই জানেন। মেন যেটা সব থেকে আমাদের ভয় লাগে সেটা হচ্ছে, একটা হচ্ছে কিছু রেশিওজ, অনেক কিছু রেশিও আমরা জানি, যেমন ডেট টু ইকুইটি রেশিও, তারপর রিটার্ন অন ইকুইটি, আরওই, আরওসিই, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এই সবগুলো যেগুলো রেশিওর মধ্যে আমি রাখি, ডিভিডেন্ড পে আউট রেশিও এক্সেট্রা এক্সেট্রা, যেগুলো শুনলে একটু খটোমটো লাগে যে কি জিনিসটা দেখবো। আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল, যেটা আরেকটা আমাদের দেখতে হয় এবং আমাদের খুব কঠিন লাগে। ঠিক আছে, সেটা সহজ ভাষায় আমি বলবো। আর তার সাথে সাথে যেটা আমরা দেখি না, যেটা বেশি, কিন্তু যেটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে হোল্ডিং প্যাটার্ন। ঠিক আছে, সেটা আমি ক্লিয়ার করব। মানে প্রমোটারদের কতটা হোল্ডিং, বা তারা কি হোল্ডিং আস্তে আস্তে কমাচ্ছে না বাড়াচ্ছে, সেই জিনিসগুলো এগুলো আমরা দেখব সবকিছু। ঠিক আছে, মেইনলি এই তিনটে জিনিসের উপর কিন্তু আপনারা ফোকাস করবেন। ঠিক আছে, এবার চলুন শুরু করি। প্রথমে আমি ফিনান্সিয়ালসটা দেখে নেব, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, যে কোনো আপনি ওয়েবসাইট ইউজ করতে পারেন। টিকার টেপ আমি এখানে খুলেছি, আর সাথে সাথে মানি কন্ট্রোলও খুলেছি। ফ্রি অফ কস্ট ওয়েবসাইট, এখানে কোনো পয়সা লাগে না, এখানে আপনারা জিনিসটা করতে পারেন। এখানেও দেখুন ফিনান্সিয়াল জিনিসগুলো আছে, এইখানে এসে আপনারা দেখতে পারেন। আমি এটাকে সরিয়ে দিই, ফিনান্সিয়ালগুলো আপনারা দেখতে পারেন। প্রথমে যে জিনিসটা আমাদের দেখা উচিত বা দেখতে হয় সেটা হচ্ছে রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে একটা কোম্পানির আয়। একটা কোম্পানি তো বিজনেস করছে, প্রথমে আগে দেখে নেবেন যে কোম্পানিটা কোন সেক্টরে। এখানে সিপলা উদাহরণ দিয়ে বলি, তাহলে এটা ফার্মা সেক্টর, ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার সেক্টরে। ঠিক আছে, এইবার তার রেভিনিউটা দেখি। রেভিনিউ মানে কি, মানে কোম্পানি ধরুন বাৎসরিক কত আয় করছে। ঠিক আছে, আর আপনারা যখন ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করবেন স্পেশালি স্টক নেওয়ার জন্য, লং টার্ম পোর্টফোলিওর জন্য, তখন কিন্তু ইয়ারলিটার উপর বেশি ফোকাস করবেন। হ্যাঁ, একটা শিখে গেলেই, ইয়ারলিটা যদি শিখে যান, তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার, আপনি হাফ ইয়ারলি সবকিছুই কম্পেয়ার করতে পারবেন। ঠিক আছে, একবার তো জিনিসটা শিখে যাওয়া নিয়ে কাজ। রেভিনিউটা দেখা দরকার আছে, কারণ কোম্পানি আয়টা দিন দিন বাড়ছে কিনা, মানে প্রত্যেক বছর বা যে টাইম ফ্রেমে দেখছেন আয়টা বাড়ছে কিনা সেটার দিকে নজর দিতে হবে। এইখানে দেখুন আপনারা, জুমটা আমার মনে হয় ঠিকই আছে, কারণ যাতে সব পুরো জিনিসটাই চলে আসে। হ্যাঁ, এইখানে দেখুন প্রত্যেক বছর কিন্তু এদের রেভিনিউটা বৃদ্ধি পেয়েছে। 2017-তে যা ছিল, যে ফিগারটা ছিল, এগুলো সবই ওটা ছেড়ে দিন, কত টাকার অঙ্কটা শুধু দেখুন। এখানে 14 দিয়েছিল 14394, এখানে 1900 159। ঠিক আছে, সুতরাং বাড়ছে, গ্রাফটা ক্রমাগত বাড়ছে, যেটা একটা ভালো দিক। এইবার দেখতে হবে যেটা আমরা ভুল করে ফেলি, সেই জিনিসটা, সেটা হচ্ছে আয় তো বাড়ছে, আয়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে প্রফিটেবিলিটি কি বাড়ছে? আয় বাড়লে তো হবে না, নাকি আয়ও বাড়ছে আর যে কোম্পানির কস্ট,
মানে কাঁচামাল কেনার কস্ট, এমপ্লয়ীদের বেতন দিতে হয়, সেইগুলো এক একটা কস্ট, নাকি কস্টও বাড়ছে তার জন্য প্রফিট কমতির দিকে বা প্রফিট সেম আছে, তাহলে তো কোনো কাজ হলো না। আয় বাড়ার সাথে সাথে যদি আপনার প্রফিট বাড়ে তাহলে সেটা ফান্ডামেন্টালি ভালো কোম্পানি মনে হয়। তাহলে তার জন্য দেখুন নেট প্রফিট আছে, সেটা ক্লিক করলেন আপনি। নেট প্রফিটটা যদি দেখেন তাহলে দেখবেন 2017 যা ছিল 1042, 1042, আমি মুখে বলে দিচ্ছি যদি আপনারা দেখতে পান, কেননা এই জায়গাটাও আমার দরকার, তাহলে আপনারা বুঝতে পারবেন। মাঝে মাঝে তো জুম আমি করবই। 1042 দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু 2021 হয়ে গেছে আপনার কত, 2401, মানে 1042 থেকে প্রায় ডবলেরও বেশি প্রফিট হয়েছে। এইবার দেখুন এইটাই হচ্ছে মেন আপনার ট্রিক্স। সেই ট্রিক্সটা কি, যে আপনাকে দেখতে হবে রেভিনিউটা কত বেড়েছে। রেভিনিউটা 14 থেকে হয়েছে 19, রেভিনিউ কিন্তু ডবল হয়নি, রেভিনিউ 14 থেকে 19 ডবল হয়নি, কিন্তু নেট প্রফিটটা আপনার 1000 থেকে হয়ে গেছে 2400, মানে নেট প্রফিটটা ডবল হয়েছে যেখানে আয়টা অত বাড়েনি। তার মানে কি, তার মানে কোম্পানি কস্ট কমিয়েছে বা ভালো ম্যানেজমেন্ট এফিশিয়েন্টলি কাজ করেছে, সবাইকে ভালোভাবে ম্যানেজমেন্ট ভালো, সব এফিশিয়েন্টলি অপারেশনসটা হয়েছে, তার জন্যই তো আয়টা বেড়েছে। মানে আয় বেড়েছে, তার থেকে কিন্তু পাল্লা দিয়ে লাফিয়ে বেড়েছে আপনার প্রফিটেবিলিটি। যে অনুপাতে আয় বেড়েছে তার থেকে অনেক গুণ অনুপাতে বেড়েছে প্রফিটটা, যেটা কিন্তু একটা ভালো লক্ষণ। তার মানে ম্যানেজমেন্ট অপারেশনালি খুব এফিশিয়েন্ট, কোম্পানি অপারেশনালি খুব এফিশিয়েন্ট, সোজা বাংলায় বলছি, বুঝতে পারছেন তো? আচ্ছা, এইবার কিন্তু আপনি আসুন আরেকটা রেশিও। তো তার যাওয়ার আগে ভিডিওকে একটু প্লিজ লাইক করে দেবেন, আমি বলতেও ভুলে যাই, আপনারা হয়তো করতেও ভুলে যান, প্লিজ একটু লাইক করে দেবেন, তাহলে কি এই জিনিসটা সহজ সরল ভাষায় যে বলছি আমিও একটু মোটিভেটেড থাকবো। আচ্ছা, এইবার আসি, এই জিনিসগুলো আমি একটু কিন্তু ইপিএস, এই আরওই, এগুলো আমি রেশিওতে কভার করব, এখন আমি ফিনান্সিয়াল নিয়ে বলছি, ঠিক আছে? তাহলে তাহলে এই আয় আর নেট প্রফিট এটা দেখা গেল। এবার অনেকে কস্টটা দেখেন, যেটা হ্যাঁ কস্টটা হয়, সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে। কস্টটা দেখার থেকেও, কস্টটা তো আপনি দেখছেন, যদি কিন্তু আয় আর যে নেট প্রফিটটাও দেখেন তাহলেও কিন্তু হয়ে যাবে, কারণ প্রথমে তো আপনি সবকিছু দেখতে পারবেন না। কারণ যখন দেখবেন একটা কোম্পানির যখন মানে কস্টটা যখন কমের দিকে আছে বা ঠিক আছে, সেটা তো আপনার নেট প্রফিটেই রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখানেও দেখুন টিকার টেপেও আপনি ফিনান্সিয়ালসে এসে ব্যালেন্স শিটে যদি যান, ব্যালেন্স শিট, ইনকাম ব্যালেন্স শিট আর ক্যাশ ফ্লো, ব্যালেন্স শিটে এলে এখানে কিন্তু আপনাকে এইগুলো দেখিয়ে দেবে। দেখুন টোটাল লায়াবিলিটিস মানে কতটা ধার আছে, টোটাল ইকুইটি, এগুলো আমি রেশিওতে যখন আসবো আপনাকে বলবো, কিন্তু এইখানে আপনি কতটা অ্যাসেট আছে কি আছে সব দেখতে পাবেন। তাছাড়া আপনি যদি ইনকামে আসেন, সেইখানে আমি যেটা একটু আগে বললাম যে নেট ইনকাম দেখুন এখানে ওই যে 2400, আমি বললাম যে ডবল হয়ে গেছে 1000 থেকে, যেটা মানি কন্ট্রোলেও আপনারা দেখেছেন, সেই জিনিসগুলো কিন্তু এখানেও আপনি দেখতে পাবেন। এই যে টোটাল রেভিনিউটা দেখুন, টোটাল রেভিনিউ 19 হয়েছে আর এটা কিন্তু 2400, প্রফিটটা অনেক গুণ বেড়েছে, মানে প্রায় ডবল হয়ে গেছে এই জিনিসটা, ঠিক আছে? এইবার এইটুকুনি আপাতত জেনে রাখুন। এবার আমি মানে রেশিওটাকে কানেক্ট করছি, কারণ ডেপ টু ইকুইটি রেশিও আছে, ইপিএস আছে, তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক, কিন্তু এতটা ক্লিয়ার হয়েছে তো, আয় আর নেট প্রফিটটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এইবার আমি আসি ইপিএস এ। ইপিএস এ আসার আগে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটু, সেটা হচ্ছে ডেপ টু ইকুইটি রেশিও। এইটা কি, এটা নিয়ে যদি পড়াশোনা করতে চান অবশ্যই আমি আপনাকে বলবো, এখানে ইনভেস্টোপিডিয়ার লিঙ্কও আপনি দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে পড়াশোনা করতে পারেন। তবে আমি পাতি বাংলায় বলে দিই, সেটা হচ্ছে ডেপ টু ইকুইটি রেশিও মানে বুঝতে পারছেন, উপরে আপনার টোটাল লায়াবিলিটিস আছে, তার আর নিচে আছে আপনার টোটাল ইকুইটি, মানে টোটাল কোম্পানির আয় কত। মানে এটা যদি আপনি পার্সোনাল লেভেলে আপনি আমার সাধারণ লোকের একটা এক্সাম্পল দিতে চান, মনে করুন আমার 5 লাখ টাকার লোন আছে, মনে করুন আমার 5 লাখ টাকার, সে পার্সোনাল লোন হতে পারে, বা 5 লাখ টাকার লোন আছে আমার উপর, সেটা আমার লায়াবিলিটিস। আর ধরুন আমার আয়, আমার ইনকাম, আমার ধরুন স্যালারি, তারপর আমার জমা যা ব্যাংকে আছে, বা আমার যে সম্পত্তি আছে, বা আমার বাড়ি আছে, এই বা একটা ধরুন গাড়িও আছে, সবকিছু মিলিয়ে আমার যে এখন নেট ওয়ার্থ, সেটা ধরুন 10 লাখ, কথার কথা বলছি। তাহলে 5 লাখকে যদি 10 লাখ দিয়ে ভাগ করি, তাহলে যে রেশিওটা বেরোয়, তাহলে তাকে বলে ডেপ টু ইকুইটি রেশিও আমার জন্য। তেমনই কোম্পানিরও তাই, ঠিক আছে? লায়াবিলিটিস ডিভাইডেড বাই তার কত ইকুইটি আছে, মানে তার কত অ্যাসেট টাইপের আছে, এটাই পাতি বাংলায় বুঝুন। এইবার কি হচ্ছে, এবার দেখুন যদি আমার 5 লাখ টাকার লোন থাকে বা ধার থাকে, তার এগেনস্টে আমার যদি নেট অ্যাসেট 10 লাখ থাকে, তাহলে কি
নিশ্চয়ই ভালো। তো আমার তো 10 লাখ টাকা নেট অ্যাসেট আছে, আর ধার তো মাত্র 5 লাখ টাকা, তার মানে কি কম, কম, তার মানে একের কম 5 লাখ ডিভাইডেড বাই 10 লাখ কত হবে, পয়েন্ট 0.5 হবে, মানে হাফ, 0.5 রেশিও আসবে। তার মানে ডেপ টু ইকুইটি রেশিও একের নিচে থাকলে ভালো, তার মানে যত কম ডেপ টু ইকুইটি রেশিও তত ভালো, যত বেশি যত বেশি ডেপ টু ইকুইটি রেশিও হবে তত খারাপ। এইটা শুধু মনে রাখুন, যত বেশি ডেপ টু ইকুইটি রেশিও হবে তত খারাপ, ঠিক আছে? হ্যাঁ, আর পার্সোনাল যখনই গুলিয়ে যাবে, ওই পার্সোনাল যে আমি এক্সাম্পলটা দিলাম 5 লাখ টাকা লোন, 10 লাখ টাকার জিনিস, ডেপ টু ইকুইটি, ওটা তাহলে বুঝে যাবেন আপনারা, ঠিক আছে? তাহলে যত বেশি, সেটাই এখানে লিখেছে, হাইয়ার লেভারেজ রেশিও টেন টু ইন্ডিকেট কোম্পানি অর স্টক উইথ হাইয়ার রিস্ক টু শেয়ার হোল্ডার্স, মানে শেয়ার হোল্ডারদের পক্ষে হাই ডেপ টু ইকুইটি থাকা খারাপ, ঠিক আছে? তা এইটা এবার যদি দেখি, এবার আমি ডেপ টু ইকুইটি রেশিও সিপলার যদি দেখি, দেখুন এরা কি সুন্দর ব্যাপারটা করেছে। 0.33 রেশিওতে ছিল, এই যে বললাম একের থেকে নিচে হলে ভালো, তার মানে আমার অ্যাসেট বেশি, ধার কম, সেটাই পাতি বাংলায় বলে নিলাম। এবার আমি আসছি এখানে, আচ্ছা 0.33 এখানে, এবার দেখুন তার মানে একের কম ভালো, কিন্তু আরো ভালো করছে কোম্পানি, যত দিন যাচ্ছে দেখুন তত ভালো করছে। 2018-তে আরো কমিয়েছে 0.29, 0.29, 2019-ও একই রেখেছে, বাড়ায়নি, মানে বেশি যে ধার করে ফেলেছে তা নয়। তারপর দেখুন 2020-তে আরো কমিয়ে 0.18 করেছে, আর 2021-তে কোনো কথাই নেই, 0.08, 0.08 মানে ডেপ্ট ফ্রি বলে নিতে পারেন, মানে 0.1%ও নয়, মানে 0.1ও নয়, তার মানে আর কি 0.08, প্রায় ডেপ্ট ফ্রি হয়ে গেছে। এইটা কিন্তু দেখাচ্ছে কি, এইটা কিন্তু একটা খুব ভালো ম্যানেজমেন্টের বা ভালো কোম্পানির একটা দেখাচ্ছে, যে কোম্পানি শুধু যে প্রফিট করে রেখে দিচ্ছে তা নয়, মানে আমরা আগে দেখলাম কি কোম্পানির প্রফিট ডবল হয়ে গেছে, এখানে আবার দেখছি যে প্রফিট তো ডবল হয়েছেই, সেই প্রফিটের টাকা দিয়ে নিশ্চয়ই মানে তারা ধার ফার কিছু শোধও করেছে, ধারও হয়তো তারা কমিয়েছে, সেই জিনিসগুলো হয়তো করেছে, তার জন্য ডেপ টু ইকুইটি রেশিওটা কমে আসছে। এবার সেটা কি করে দেখবেন, সেটা দেখা যায় এইখানে দেখুন, আপনার যদি মানে ধারটা কমিয়েছে কিনা, ইকুইটিটাও তো বাড়াতে পারে, অ্যাসেট বাড়িয়েছে হয়তো, ধারটা কমায়নি, যেটাই হোক ডেপ টু ইকুইটি রেশিও কমের দিকে গেলেই ভালো। দেখুন টোটাল লায়াবিলিটিসও যদি দেখুন, এই দেখুন টোটাল লায়াবিলিটিস, এখানেও দেখুন এটা বছর অনুযায়ী 2019, 20, 21, আপনি সেখানেও যদি দেখুন 8,400 ছিল, তারপর 7,300, তারপর 6,200, মানে কি কমাচ্ছে, তারা ধারটা কিন্তু কমাচ্ছে, লায়াবিলিটিস কমাচ্ছে, এটা কিন্তু খুব ভালো লক্ষণ। তার সাথে সাথে ডেপ টু ইকুইটি রেশিও কমে যাচ্ছে, এটা খুবই একটা ভালো লক্ষণ কিন্তু বলা যেতে পারে, ঠিক আছে? এইভাবে এই অ্যানালিসিসটা করলেন। এবার এসে যাই রেশিওগুলো দেখে নিচ্ছি, এবার এসে যাই আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আরওই, রিটার্ন অন ইকুইটি। এইটা কিন্তু খুব জরুরি। দেখুন অনেকে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডও দেখেন, একই, প্রায় একই ব্যাপার, ঠিক একই ব্যাপার নয়, প্রায় একই ব্যাপার। রিটার্ন অন ইকুইটিটা অনেকটা মানে ভালো ম্যাচিউর করার জিনিস, সেটা দেখে নিচ্ছি কি ব্যাপার, আগে বুঝে নিন জিনিসটা, তারপর তো নিজেরাই এক্সপ্লোর করতে পারবেন। এটা হচ্ছে, এটাকে আমি কিভাবে সাধারণ ভাষায় আপনাদের বোঝাতে চাইছি তাহলে ভালো হবে। ধরুন ধরুন আমার কাছে হঠাৎ করে 5 লাখ টাকা এসেছে, 5 লাখ টাকা এসেছে, আমি বোনাস পেয়েছি বা কিছু করে কেউ দিয়েছে, আমি পেয়েছি 5 লাখ টাকা পেয়েছি। আমি 5 লাখ টাকাটা কোথাও একটা খাটাতে চাই, আমি তো ক্যাশ নিয়ে বসে থাকবো না, আমি কোথাও একটা রাখতে চাই, মানে রেখে যাতে আমি ইন্টারেস্ট পাই, ধরুন সেটা ব্যাংক হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, কোথাও একটা আমি রাখতে চাই। এবার ধরুন 5 লাখ টাকাটা রেখে যে রিটার্নটা আমি পাচ্ছি, একটা তো বাৎসরিক হারে রিটার্ন আমি পাবো, সে 5% পাই, 10% পাই বা 20% পাই, কোনো একটা হারে আমি রিটার্নটা পাবো, সেটাকেই আমি কিন্তু বলছি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা রিটার্ন অন ইকুইটি। আপাতত দুটোকে একই করে বুঝুন, পরে আমি চেঞ্জ করে দেব, আপাতত বুঝুন। মানে মানে হচ্ছে আমি একটা অ্যাসেট রেখেছি, মানে অ্যাসেট আমি ইনভেস্ট করেছি বা কিছু একটা করেছি, তার বদলে যে রিটার্নটা আমি পাচ্ছি, রিটার্ন অন ইকুইটি বা রিটার্ন অন ক্যাপিটাল, সেইটাকেই আমরা কিন্তু এই রেশিও দিয়ে বোঝাবার চেষ্টা করছি। এর মানে কি, এর মানে এবার আপনি আমার কথা ভাবুন, আমি 5 লাখ টাকা রেখেছি, 5 লাখ টাকা রেখেছি, রিটার্ন অন ইকুইটিটা বেশি হওয়া ভালো না খারাপ, কম হওয়া ভালো বলুন? অবশ্যই বেশি হওয়া ভালো। আমি যদি 5 লাখ টাকা রেখে 10% রিটার্ন পাই, খুব ভালো। 10% না পেয়ে যদি 15% পাই, তাহলে আরো ভালো, ঠিক আছে? এইটা কিন্তু যত বেশি হবে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা রিটার্ন অন ইকুইটি, তত কিন্তু ভালোর দিকে যায়, ঠিক আছে? এইটা বুঝে রাখুন। হ্যাঁ, কারণ ইকুইটি এই রেশিওগুলো না মাঝে মাঝে গুলিয়ে যায়, তাই আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি, ভুলবেন না জীবনে। তাহলে দেখুন 8% এখানে, তারপর দেখুন 2018-তে 9%, তারপর 2019-এ 10,
তারপর দেখুন 9.8, একটু কমেছে কিন্তু 10 থেকে 9.8, 9.8 মানেও 10, ওটা হ্যাঁ মানে মোটামুটি একই রেখেছে। দেখুন কোভিড হয়েছিল 2019 থেকে 2020 ফেজ যদি দেখেন, কোভিডের জন্য বিজনেস ফিজনেস সবই খারাপ। হ্যাঁ এখন ফার্মাসি তারপর থেকে উঠেছে, 20 পর থেকে উঠেছে ফার্মাসিটা অবশ্যই, কিন্তু তারপর দেখুন তাই সেই জন্য রিটার্ন অন ইকুইটিতে সেটা রিফ্লেক্ট করেছে, এখন দেখুন অনেকটা বেড়ে গিয়ে 13 হয়েছে। এইবার তার মানে ওরা রিটার্ন অন ইকুইটিটা কিন্তু আস্তে আস্তে বাড়াচ্ছে, যেটা কিন্তু একটা ভালো লক্ষ্য। এবার আপনি দেখবেন মিড ক্যাপ স্মল ক্যাপ ভালো যেগুলো স্টক, সেগুলোতে দেখবেন রিটার্ন অন ইকুইটিটা অনেক বেশি, মানে ধরুন 20%, 25%, এরকম এরকম আপনি দেখেন 25, এগুলো তো পার্সেন্টে হয় না, রিটার্ন অন এগুলো একটা রেশিও, তাহলে 25 আপনি দেখবেন বা এই দেখবেন, তাই সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো, মানে যতটা বেশি হয় ততটা ভালো। এইবার আপনাকে বুঝতে হবে যে কোন সেক্টরের স্টককে আপনি অ্যানালিসিস করছেন। আপনি ফার্মা সেক্টরের করছেন, সুতরাং ফার্মা সেক্টরের যে অ্যাভারেজ তার সাথে কম্পেয়ার করুন। এই নয় যে ফার্মা সেক্টরের করছেন সিপ্লার সাথে আপনি রিটার্ন অন ইকুইটি কম্পেয়ার করতে গেলেন আরেকটা, মানে ধরুন সিডিএসএল কোম্পানির সাথে, মানে একদম একদম অ্যাসেট লাইট আইটি কোম্পানির একটার সাথে, ইনফোসিসের সাথে তুলনা করছেন, আরওই তো এর বেশি, সেটা করলে হবে না। মোটামুটি ইন্ডাস্ট্রির মধ্যেই থাকুন, কারণ একই ইন্ডাস্ট্রির মধ্যে আরওই গুলো মোটামুটি সেম হয়, তার মধ্যেই আপনি কম্পেয়ার করাটা ভালো। মানে অ্যাপেলের সাথে অ্যাপেলই তুলনা করুন, অ্যাপেলের সাথে যদি আপনি আনারস তুলনা করতে যান কোনোভাবেই তুলনাটা করতে পারবেন না, দুটোই নিজেদের দিক থেকে ভালো। এই ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছি, ঠিক আছে? মানে যত আরওই আরওসি যত বেশি তত ভালো দিকে যাচ্ছে, ঠিক আছে, এইটা লক্ষ্য রাখবেন। এইবার আরেকটা কথা বলি, আরেকটা যেটা ফান্ডামেন্টাল আপনারা ভুল করেন যখন মাল্টিব্যাগার স্টক চুজ করতে যান, অনেক সময় ভুল হয়ে যায় এইসব জিনিসগুলো, যে আরওই এসব যখন করছেন অ্যাটলিস্ট দেখুন, আবার সেই আমি উদাহরণে আসি, আমি ধরুন 5 লাখ টাকা রাখলাম, আমি যদি সেখান থেকে 4% রিটার্ন পাই আজকের দিনে, মানে এটা তো ব্যাংকের সেভিংসেই পাওয়া যায়, তাহলে আপনি আলাদা 5 লাখ টাকা নিয়ে ব্যবসা করবো কেন, বিজনেস করবো কেন? হ্যাঁ তেমন যদি আপনি আরোই দেখেন কোনো একটা কোম্পানির 4, হ্যাঁ বা 3 বা 2 এরকম যদি দেখেন, তাহলে তো সেটা ব্যাংক থেকেই পাওয়া যায়, বা ইভেন যদি 6%, 6 বা 8ও হয়, তাহলেও তো এটা তো নর্মাল আপনার ব্যাংকে এফডি রাখলেই ওই টাকাটা পায়। কোম্পানি যদি ব্যবসায় ছেড়ে দিত, কোম্পানির যে অ্যাসেট আছে পুরো লিকুইডেট করে যদি ব্যাংকে এফডি করে দিত, তাহলেই তো সে 8 বা 6% রিটার্ন পেত, রাইট? তাহলে নিশ্চয়ই এইটা মনে রাখবেন, নিশ্চয়ই আরওই অ্যাটলিস্ট যে ইন্টারেস্ট রেট সাইকেল চড়ছে তার থেকে তো অ্যাটলিস্ট ভালো মতন বেশি হওয়া উচিত, না হলে বিজনেস করে লাভ নেই। না হলে ওই বিজনেসে আপনি পয়সা ঢালবেন কেন? দেখুন, ইনভেস্ট করছেন মানে আপনি কিন্তু সেই ব্যবসার একটা অংশীদারি নিচ্ছেন, সেই ব্যবসার একটা মালিক হচ্ছেন, এই ভেবে কিন্তু আপনি শেয়ার লং টার্মের জন্য কেনেন। তাহলে আপনি সেই ব্যবসা নেবেন কেন যেই ব্যবসায় রিটার্ন আপনার ব্যাংকের এফডির থেকেও কম? ব্যাংক শেয়ারের প্রাইস দিয়ে কোনোদিন হয় না। ফান্ডামেন্টাল যখন অ্যানালিসিস করছেন শেয়ারের প্রাইসটা একটু বাইরে রাখুন, মানে ওইটা দেখলে হবে না অতটা, একটু দেখতে হবে কোম্পানির ফিনান্সিয়ালস গুলো কেমন, ঠিক আছে? এই পয়েন্টটা কিন্তু আমরা ভুলে যাই আর ওই যখন দেখি, এটা মনে রাখবেন। চলুন এবার পরে যাই, ইপিএস। এবার ইপিএসটা একটু বুঝতে পারবেন, আর্নিং পার শেয়ার। আরওই ফারওই বলে দিলাম, এইবার আর্নিং পার শেয়ারটা দেখতে হবে। আর্নিং পার শেয়ার মানে ধরুন, এবার আবার একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, ভিডিওটা একটু বড় হবে কিন্তু আমি প্র্যাকটিক্যাল যা বলছি সারা জীবন আপনার মনে থাকবে, ঠিক আছে? আর ভাল লাগলে এই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা প্লিজ লাইক করে দেবেন, এটা কিন্তু খুব খটোমটো সাবজেক্ট ফান্ডামেন্টাল অ্যানালিসিস, তাই জন্যই আমি বলছি। দেখুন, এই ইপিএসটা আছে, আর্নিং পার শেয়ার, শুনতে খুবই সোজা যে একটা শেয়ারে কত আর্নিং করছে, না ওইভাবে বুঝবেন না, যে ব্যাপারটা কি আর্নিং পার শেয়ার যেটা হচ্ছে, মনে করুন ওই 5 লাখ টাকায় যেটা আমি রেখেছিলাম, 5 লাখ টাকাটা আমি একা না রেখে আমার ধরুন আরো 4জন বন্ধুকে আমি নিয়ে এলাম আমার সাথে, মানে আমরা 5জন হয়ে গেলাম, 5জন হয়ে বললাম দেখ আমরা একটা কোম্পানি খুলছি, এই 5 লাখ টাকা তার ক্যাপিটাল, তাহলে প্রত্যেকে তোদের 1 লাখ টাকা হয়ে গেল, প্রত্যেকে 1 লাখ টাকার করে শেয়ার হলো। এইবার আমি বলছি যে এইটাকে আমরা খাটাচ্ছি, ব্যবসায় খাটাচ্ছি, তাহলে প্রত্যেকের 1 লাখ টাকার শেয়ার, ধরুন একটা করে শেয়ার, 1 লাখ টাকার শেয়ার, আমরা যে ব্যবসা থেকে টোটাল কামাচ্ছি সেটা ওই পার শেয়ারে কত আসছে, মানে পুরো 5 লাখ টাকার উপর না, পার শেয়ার, এক একটা শেয়ার মানে এক একজনের ভাগে কতটা রিটার্ন আসছে, সেটাকেই আমরা বলছি আর্নিং পার শেয়ার, ঠিক আছে? আর্নিং পার শেয়ার। এবার সেটা দেখুন ইপিএসটা এখানে যত বাড়ে তত ভালো, স্বাভাবিক ব্যাপার, টোটাল লাভ এলে 1 লাখ টাকার যে নিয়েছে তার যদি রিটার্নটা বেশি আসে স্বাভাবিক সেটা ভালো, সেটাই। আর্নিং পার শেয়ার যদি বেশি হয়, বেশির দিকে যায়, ভালো। দেখুন আপনি 2017 যা ছিল 2021 আস্তে আস্তে কিন্তু সেটা প্রায় ডবলেরও বেশি, এখানে 12 ছিল আর এখানে হয়ে গেছে 30, মানে ডবলেরও অনেক বেশি, ঠিক আছে? যেটা কিন্তু একটা ভালোর দিকে লক্ষণ, যে প্রফিটও বাড়ছে কোম্পানির, আর্নিং পার শেয়ারও বাড়ছে, রেভিনিউ বাড়ছে, আর ডেট টু ইকুইটি রেশিও কমছে, আরওই বাড়ছে, ভালো জিনিস, ঠিক আছে? এইভাবে ব্যাপারটা দেখবেন, ওকে।
আপাতত আপাতত এই কটা জিনিস জেনে গেলেই না আপনার হবে, ঠিক আছে। তার সাথে সাথে যে দুটো জিনিস খুব আমরা দেখি, প্রাইস টু আর্নিং আর পিভি রেশিও, সেটা একটু বলে দিই এইগুলো একটু প্রাইসের সাথে কানেক্টেড বলে আমি প্রথমে টাচ করিনি। প্রথমে ফান্ডামেন্টালটা শুনুন, যেহেতু আমাদের মন প্রাইসে যায়, তাই জন্য প্রাইস টু আর্নিং আর পিভি রেশিওটা কি, এইটা হচ্ছে আপনার দেখুন নাম দিয়েই বুঝতে পারছেন, প্রাইস টু আর্নিং মানে দাম আর কত আর্নিং পার শেয়ার, এই জন্যই ইপিএসটা আমি বলে নিলাম। আর্নিং পার শেয়ার মানে মানে যখন এই ধরুন 29-এ চলছে, যখন এই 29-এ এখন চলছে তো দাম, সেই 20 মানে আমি বলছি কথার কথা 29.82 থেকে 30 ধরে নিই। আর ধরুন সিপলার প্রাইস ধরুন 900 টাকা, কারণ ভাগ ভালো যাবে, 900 টাকা ধরুন, হ্যাঁ এখন 1000 টাকার উপরে চলছে, আমি ধরছি 900 টাকা। 900 টাকাকে যদি এই 30 টাকা দিয়ে ভাগ করে, এই 30 দিয়ে ভাগ করেন আর্নিং পার শেয়ার, একটা শেয়ার কত টাকা ইনকাম করছে দেখুন। বলছি এবার প্র্যাকটিক্যালে আসছি, একটা শেয়ার থেকে কত টাকা ইনকাম হচ্ছে, একটা শেয়ার 30 টাকা ইনকাম করছে, কিন্তু একটা শেয়ারের দাম কত, 30 টাকা তো নয়, একটা শেয়ারের দাম 900 টাকা। তার মানে বেশি দামে আছে, কতটা বেশি দামে আছে ভাগ করলেই পেয়ে যাব। 900 ভাগ 30 কত হয়, শূন্য শূন্য কেটে গেল, 3 3 9 30, 30 হচ্ছে, তাই তো, 30 হচ্ছে। তার মানে কি, তার মানে প্রাইস টু আর্নিং রেশিও সিপলার 900 টাকা যখন দাম শেয়ারের, আর এই যখন 30 টাকা তার ইপিএস, তখন তার তখন তার পিই রেশিও হচ্ছে 30, ঠিক আছে। এইটাই যদি এটা না হয়ে যদি 930 হতো বা 990 হতো, তাহলে প্রাইস টু আর্নিং কত হতো, 30 দিয়ে 990-কে ভাগ করুন, 33। পিই রেশিও তখন আমরা বলতাম 33, ঠিক আছে। একটা শেয়ার কত আসলে ইনকাম করছে আর একটা শেয়ারের এখন বাজারে দাম কত সেটা, তাই জন্যই আমরা বলি। এবার আপনি বলুন তো, পিই রেশিও কম হলে ভালো না বেশি হলে ভালো? কমেন্ট বক্সে কমেন্ট করুন তাড়াতাড়ি, পজ করে কমেন্ট করুন, ঠিক আছে। পিই রেশিও বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? অবশ্যই পিই রেশিও কম হওয়া ভালো, কারণ একটা শেয়ার তো আপনার 33 টাকা আপনার ইনকাম করছে, মানে ভ্যালু তো তার 33 টাকা, কিন্তু বাজারে দাম বেশি চলছে বলে, দাম বেশি সাধারণত চলে, তাই জন্য তাকে 33, মানে আসলে তো শেয়ারের দাম 30 টাকা, একটা শেয়ারের 30 টাকা আর্নিং করছে, দাম না আর্নিং করছে, কিন্তু বাজার তাকে 33 গুণ বেশি দামে বাজারে ট্রেড হচ্ছে। তাহলে এটা যদি কমের দিকে যায়, যদি এটার দাম 300 হতো শেয়ারের প্রাইস সিপলার, তাহলে তখন যদি 30 দিয়ে ভাগ করতেন, তাহলে পিই রেশিও আসতো 10, তাই জন্য বলছি তখন আপনি সস্তায় জিনিসটা পেতেন। তাই জন্য বলে যখন পিই রেশিওটা একটু কমের দিকে, তখন শেয়ারে এন্ট্রি করা ভালো, তাহলে একটু সস্তায় পাওয়া যায়। তার মানে পিই রেশিও থেকে আমরা একটা শেয়ার ওভার ভ্যালু না আন্ডার ভ্যালু সেটা বুঝতে পারি। ক্লিয়ার হলো? ঠিক আছে, আচ্ছা। এইবার তাহলে দেখে নেব পিইর পর পিভি, তারপর সিপলাতে কোথায় দেখতে পারেন সেটাও আমি দেখিয়ে দেবো। পিভি, পিভি মানে মানে পিবি রেশিও মানে প্রাইস টু বুক ভ্যালু, পিবি রেশিও, পিভি না পিবি রেশিও, প্রাইস টু বুক ভ্যালু। ধরুন একটা বুক ভ্যালু থাকে, মানে যা অ্যাসেট। আবার আমি আমার উদাহরণে আসি, ঠিক আছে। আমার উদাহরণে প্রাইস, মানে প্রত্যেকটা শেয়ার আমি 4টে বন্ধুর মধ্যে ভাগ করে দিচ্ছি, টোটাল আমরা 5জন শেয়ার হোল্ডার, আমাকে নিয়ে 5জনের মধ্যে ভাগ আছে। প্রত্যেকের বুক ভ্যালু কত, এক একটা শেয়ারের বুক ভ্যালু কত, তাড়াতাড়ি বলুন। 1,00,000 টাকা, 5 লাখ টাকা আমি ভাগ করেছি, তো 1,00,000 টাকা বুক ভ্যালু। তাহলে এক একটা শেয়ারের বুক ভ্যালু আর প্রাইস এখন কত চলছে তাকে দিয়ে যদি ভাগ করি, আগে কি করেছিলাম, প্রাইসের দামের সাথে এক একটা শেয়ার কত ইনকাম করছে সেটা দিয়ে ভাগ হয়েছিল। এইটা হচ্ছে একটা শেয়ারের আসলে বুক ভ্যালু কত, মানে আসলে অ্যাসেট ফ্যাসেট নিয়ে তার যে ভ্যালু একটা হচ্ছে, সেই ভ্যালুটা কত, তাকে যদি প্রাইস এখন বাজারে কত দাম চলছে শেয়ার মার্কেটে সেটা দিয়ে ভাগ করা হয়, তাহলে প্রাইস টু বুক রেশিও পাওয়া যায়, ঠিক আছে। পিবি রেশিও, এইটাও যত কম পাবেন তত ভালো, মানে কমে পেলে মানে একটু আন্ডার ভ্যালুর দিকে আছে, বেশি হওয়া মানে হচ্ছে ওভার ভ্যালু, এইটা শুধু মনে রাখুন, বেশি হওয়া মানে ওভার ভ্যালু। এবার বেশি বা কম কত হলে, দাদা কত হলে বুঝবো যে প্রাইস টু, এটা ডিপেন্ড করছে সেক্টরের উপর। কয়েক সময় কয়েকটা সেক্টর খুব হাই প্রাইস পিভি রেশিওতে থাকে, যেমন আইইএক্স আজকাল দেখুন, আপনার আইআরসিটিসি দেখুন, অসম্ভব বেশি পিবি রেশিও বেশি। তাই জন্য যারা ফান্ডামেন্টালি ওইসব স্টকগুলোকে নিতে চান না, যে এত দামি শেয়ার মানে প্রাইসটা নয়, মানে 1000 টাকাটা নয়। আজকে এটা তো বুঝে গেলেন, আজকে এই রেশিওগুলো থেকে একটা বুঝলেন তো, 1000 টাকা মানে শেয়ারটা দামি, আর 100 টাকা মানে শেয়ারটা দামি নয়, সস্তা, তা কিন্তু নয়।
100 টাকার শেয়ার হলেও হয়তো তার প্রাইস টু আর্নিং, একটা শেয়ার আর্ন করে মাত্র 1 টাকা, তাহলে কিন্তু সে 100 পিইতে ট্রেড করছে, তার মানে সেটা দামি। কিন্তু 1000 টাকার যা শেয়ার, তার হয়তো আপনার আর্নিং, একটা শেয়ারে আর্নিং হয়তো 100 টাকা, তাহলে সে প্রাইস টু আর্নিং 10 মাত্র, তার তার প্রাইস টু আর্নিং রেশিও, পিই রেশিও 10। তার মানে 1000 টাকার শেয়ারটা কিন্তু বেশি সস্তা, বেশি আন্ডার ভ্যালুড, বেশি মানে ওভার ভ্যালুড নয়। বোঝা গেল? আজ থেকে একটা জিনিস ঠিক করে রাখুন, কোনো দিনও প্রাইস দেখে শেয়ার বেশি দামি না কম দামি সেটা ডিসাইড করবেন না, ঠিক আছে? হ্যাঁ, এটা আমাদের যে টেন্ডেন্সি থাকে, রিলায়েন্স 2500 টাকা দাম, তার মানে রিলায়েন্স অনেক বেশি দামি, হ্যাঁ, কম্পেয়ার্ড টু ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ আইইএক্স, যেটা মাত্র 220 টাকায় ট্রেড করছে, তা কিন্তু নয়। আইইএক্সটা অনেক ওভার ভ্যালুড কম্পেয়ার টু আপনার রিলায়েন্স, এইটা মনে রাখবেন। এবার আসি এই এই দুটো জেনে দিলেই আপনার মোটামুটি কাজ হয়ে যাবে। এই যে রেশিওটা বললাম, ঠিক আছে, আর এই যে এতক্ষণ একটু চালাম, এই জিনিসগুলো জানলেই হয়ে যাবে। এবার জিনিসগুলো জানবো কি করে, দেখবো কোথায় সঞ্জয় দা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, টিকার টেপেও দেখতে পারেন, যে কোনো ওয়েবসাইটে দেখতে পারেন, ইটি নাওয়ে আছে, মানি কন্ট্রোলে আছে। এই দেখুন, এখানে দেখুন প্রাইস টু আর্নিং রেশিও 34, আমি 33-এ বার করেছিলাম, 990 হলে 33 হতো, প্রায় তার কাছাকাছি, বুঝতেই পারছেন 1000 টাকার উপরে, আমি তো 1000 নিইনি যাতে ভাগে সুবিধা হয়। 34-এর মতো পিই রেশিও, মানে ক্যালকুলেশন ঠিক হচ্ছে। আমি এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কি সুন্দর মিলে যাচ্ছে, মানে আপনি নিজেই করতে পারবেন, পি রেশিও নিজেই বার করতে পারবেন, এই নয় যে আপনার এইসব চাই। আচ্ছা, পিবি রেশিও দেখুন 4.4, মানে যা অ্যাসেট তার থেকে, যা বুক ভ্যালু তার থেকে 4 গুণ দামে এ ট্রেড করছে। আমি আরেকটার উদাহরণ নেব, কম্পেয়ারও করব। আচ্ছা, এইবার একটু আরেকটা ডিভিডেন্ড ইল্ডে চলে আসি। এবার দেখুন সেক্টর পিই, মানে এই সেক্টর ফার্মা সেক্টরে যে অ্যাভারেজ পিই সেটা কত চলছে, 36, তাহলে সেক্টর পিইর থেকে কম, সুতরাং ঠিকঠাক আছে। সেক্টর পিবি মানে সেক্টরে, ফার্মা সেক্টরে যে ওভারঅল পিবি প্রাইস টু বুক চলছে সেটা কত, সেটা 5%-এর কাছাকাছি, 4.96, এখানে কিন্তু 4.4 আছে, তার মানে তাও ঠিক, মানে বেশি ওভার ভ্যালুড নয় আপনি নিজের সেক্টরের থেকে, ঠিক আছে, এটা বোঝা গেল। ডিভিডেন্ড ইল্ডটা একটু জানার দরকার। ডিভিডেন্ড ইল্ড মানে হচ্ছে, ধরুন একটা স্টক এক কিছু ডিভিডেন্ড দেয়, তো ধরুন ধরুন সিপ্লাই ধরুন আপনাকে 100 টাকা ডিভিডেন্ড দিল, যদিও এত দেয় না, আমি ভাগে সুবিধা হবে তাই, 100 টাকা যদি ডিভিডেন্ড দেয় আর স্টকের দাম এখন 1000 টাকা ধরে নিই, তাহলে ডিভিডেন্ড ইল্ড হবে, যদি এটাকে এটা দিয়ে ভাগ করেন, তাহলে 10%। তার 10% আপনার দিল, তো ডিভিডেন্ড ইল্ডটা এটা। আর ডিভিডেন্ড যখন আপনার দেয় তখন কিন্তু ফেস ভ্যালুর উপর দেয়, সেটা কিন্তু আরেকটা, ধরুন ফেস ভ্যালু, একটা স্টকের ফেস ভ্যালু হয়, মানে একটা প্রথম যখন শেয়ার চালু হয়েছিল তখন 10 টাকায় সাধারণত বেশিরভাগ ফেস ভ্যালু থাকে, এখন আপাতত 1 টাকার ফেস ভ্যালু, 5 টাকার ফেস ভ্যালুতেও আইপিও নিয়ে আসে, কিন্তু 10 টাকায় আগে 10 টাকাতেই থাকতো। কিছু কিছু ক্ষেত্রে উইপ্রো যেমন 100 টাকার ফেস ভ্যালুতে এসেছিল। ফেস ভ্যালু 10 টাকা যদি হয়, তাহলে আমরা সেখানে বলবো যে ডিভিডেন্ড দিয়েছে, মানে 100 না 1000%, মানে 100 দিয়েছে, এত বেশি পার্সেন্ট, সেই পার্সেন্টেজে কিচ্ছু যায় আসে না। আপনার তো যত টাকায় শেয়ার কিনছেন তার কত পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে সেটা দিয়ে যদি ভাগ করেন, তাহলে বোঝা যাচ্ছে আপনার, মানে যদি 100 টাকা ডিভিডেন্ড দেয়, তাহলে 1000 টাকা যদি দাম হয় শেয়ারের, তাহলে কত পার্সেন্ট আপনি ডিভিডেন্ড পাচ্ছেন, 10%, তাহলে ডিভিডেন্ড ইল্ড 10%, ব্যাস এইটুকুনি বুঝুন, ঠিক আছে। যদি 10 টাকা দেয় তাহলে ডিভিডেন্ড ইল্ড, যদি 1000 টাকা তার শেয়ারের প্রাইস হয় তাহলে ডিভিডেন্ড ইল্ড 1%, এইটা বুঝুন, ব্যাস এইটুকুনি। এইবার চলে আসি আর কি জিনিস জানার দরকার, আরেকটা ছোট্ট করে উদাহরণ নিলে আমি বুঝে যাব। ধরুন সান ফার্মা আমি খুলছি, বা একটা খুব খুলি আইইএক্স এর, যখন এতক্ষণ ধরে বলছি আইইএক্সটাও একটু খুলে দিই, অনেকের তো প্রশ্ন থাকে। আইইএক্স এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এই দেখুন এর পিই রেশিও দেখুন 99, 100-র কাছাকাছি প্রাইস টু আর্নিং, ডিভিডেন্ড ঠিক আছে, প্রাইস টু বুক দেখুন 36, যেগুলো সিপলা অন্যান্য কোম্পানির গুলো 4 ফারে আছে, এখানে 36। কে বেশি দামি, এবার বলুন। ওই সিপলার দাম 1000 টাকা শেয়ার প্রাইস, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ 228 টাকা, কে বেশি দামি ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ না সিপলা? অবভিয়াসলি ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ দামি বেশি, কারণ রেশিও গুলো দেখুন খুবই ঠিক আছে, এইগুলো বুঝবেন যেটা সেক্টর পি থেকে কত বেশি। রিলায়েন্সটা একটু দেখে নিচ্ছি, হ্যাঁ রিলায়েন্সটা দেখে নিই, আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট স্টক রিলায়েন্স। এবার ইনফোসিসও দেখবো, এগুলো একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। দেখুন পি 35, প্রাইস টু বুক দেখুন অনেক সস্তা, 2-এর কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, এবার ধরুন ইনফি,
এবার কয়েকটা স্টক একটু মানে যখন নতুন লিস্ট হয় মিড ক্যাপ ফিড ক্যাপ এগুলোর পিই বেশি থাকে, তাই তো ঝোপ বুঝে কোপ মারতে হয়। যখন মানে খুব বাজারে মন্দি এই তখনই তো আপনি শপিং লিস্ট রেডি রাখবেন, তখন এইগুলো কম দামে এলেই আমি কিনবো, এইসবই তো। এইসব ফান্ডামেন্টাল অ্যানালিসিস করলে কিন্তু আপনি চাইবেন যে বাজার পড়ুক, আমি একটু শপিং করি, হ্যাঁ, তখন মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এই দেখুন পিই কিন্তু এর 40, ইনফোসিসের পিবি রেশিও 10, মানে প্রাইস টু বুক অনেকটাই বেশি। যেখানে দেখুন তবে এই সেক্টরটাই দামি, সেক্টরটারে দেখুন প্রাইস টু বুক 9 আর সেক্টরের পিই রেশিও দেখছেন 39। সুতরাং এরকম ভাবে আপনাকে কিন্তু অ্যানালিসিসটা করতে হবে। এইবার চলে আসি, এই কটা কিছু জেনে গেলেই কিন্তু মোটামুটি আপনার জানা হয়ে যাবে। শুধু এবার আমি হোল্ডিং এ আসবো, রেশিও ফেশিও বলে নিয়েছি, হোল্ডিংটা আমি একটু দেখি। ভিডিও বড় হয়ে গেলেও একটু দেখবেন, এগুলো কিন্তু সারা জীবনের জন্য থেকে যাবে। এইগুলো করে যদি একটা দুটো ভালো স্টক আপনি চুজ করে নেন, আপনার পুরো লাইফ, আপনার পরবর্তী জেনারেশনের লাইফ ঠিক হয়ে যাবে। এই জন্যই আমি সময়টা নিচ্ছি আজকে রবিবার, আরামসে দেখুন। আচ্ছা দেখুন এইখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এরকম ভাবে চলে আসবে, টিকার টেপেও চলে আসে। এই দেখুন ডিসেম্বরে প্রথমে কেমন দেখাচ্ছি দেখুন, এই দেখুন টোটাল প্রোমোটার হোল্ডিং 12% ইনফোসিসে। ইনফোসিসটা দেখা ঠিক হবে না, সিপলা দিয়ে দেখছিলাম যখন, কেন ইনফোসিসে অনেক কিছু আছে, প্রোমোটাররা তারপর চলে গেছিল, তারপর এখন অন্যদের হাতে আছে, অততে যাব না আমি। যখন ইন্ডিভিজুয়ালি আমি ইনফোসিস নিয়ে যখন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব তখন আমি বোঝাবো, এখন নইলে মাথাটা আপনার গুলিয়ে যাবে। দেখুন এখানে সিপলার মার্চ থেকে যদি দেখি প্রোমোটার হোল্ডিং 36%, জুনে দেখুন 36, সেপ্টেম্বরেও 36, ডিসেম্বরেও 36। এর মানে কি, মানে প্রোমোটার তার স্টেক বিক্রি করছে না, প্রোমোটার তার হোল্ডিং বিক্রি করছে না। মানে আমরা ওই যে 4-5 বন্ধু মিলে যে আমরা কোম্পানিটা খুলেছিলাম, প্রত্যেকে 1 লাখ টাকা করে দিয়ে, আমার যে দিয়ে যে আমি করেছিলাম, তার মধ্যে আমরা কেউ কিন্তু স্টক বিক্রি করছি না, মানে কেউ বিক্রি করে বেরিয়ে যাচ্ছে না। কারণ যারা আমরা তৈরি করেছিলাম, আমরা তো প্রথম থেকে ব্যবসায় আছি, আমরা কিন্তু ব্যবসা খারাপ চলছে না ভালো চলছে সেটা বুঝবো। আমাদের মধ্যে যদি কেউ বা কাউর বেরিয়ে যায়, তার মানে বুঝবেন যে কোম্পানিতে কিছু খারাপ হতে চলেছে হয়তো, তাই জন্য প্রোমোটাররা কিন্তু তার স্টেক কমাচ্ছে। আবার উল্টো আমরা যদি দেখি না 5 লাখ টাকাই তো লাগিয়েছি, কিন্তু কোনো বন্ধু ধরুন ভাবলো যে না এই ব্যবসা তো ভালো যাচ্ছে, ব্যবসা আরো ভালো হতে পারে পরবর্তীকালে, তা চলো আরো বাড়িয়ে নাও, তখন হয়তো ওই বন্ধু আমাকে অফার দিল যে আরো একটু বাড়াতে চাই আমি, এই চাই, সে আলাদা ব্যাপার আছে। ইকুইটি তখন আবার নতুন ইকুইটি ক্রিয়েট করা হয়, অফার ফর সেল, মানে আরো নতুন ইকুইটি আনা হয়, এফপিও টেপিও আনা হয়, সেগুলো আলাদা ব্যাপার আছে। মানে প্রোমোটাররা যদি তার হোল্ডিং বাড়ায় তাহলে ভালো দিক, আর যদি প্রোমোটাররা হোল্ডিং কমায় তাহলে সেটা খারাপ দিক, মানে মোটা অর্থে এটা। তার সাথে সাথে প্রোমোটাররা প্লেজও করে নিজেদের, এটা মানে ধারে রেখে, বন্ধকে রেখে। আমার কাছে 1 লাখ টাকা তো আছে, বন্ধুদের কাছে প্রত্যেকের 1 লাখ টাকা আছে, নিয়ে যে কোম্পানিটা শুরু করেছিলাম, আমি 1 লাখ টাকা এবার ব্যাংকে আমি মর্গেজ রেখে দিলাম, রেখে ওই 1 লাখ টাকার ক্যাশ নিয়ে আমি ধরুন লোন নিয়ে নিলাম, তাহলে সেটা কিন্তু খারাপ। সেটা দেখায় যে না আমার তাহলে টাকার দরকার, তার মানে প্রোমোটারদের টাকার দরকার, প্রোমোটারদের টাকা নেই, তার মানে সেই কোম্পানিটা ঠিকঠাক চলতে হয়তো পারার দিকে একটু মুশকিল আছে। এই জন্য প্লেজ যদি কম হয় ভালো, অল্প স্বল্প ডেপ্ট থাকা, অল্প স্বল্প প্লেজ থাকা ইজ ওকে, কিন্তু যাতে ওভার খুব বেশি না হয়ে যায় সেই দিকটা দেখতে হবে। মিউচুয়াল ফান্ডের দেখুন সেটাও দেখতে হয়, মিউচুয়াল ফান্ডে দেখুন 14%-এর আশপাশে ছিল, জুনেও দেখুন 13%, একটু কমেছে, কিন্তু তারপর জুন সেপ্টেম্বর কোয়ার্টার ডিসেম্বর কোয়ার্টার এসবে কিন্তু 13ই আছে। সুতরাং ঠিকঠাক, মানে এই দেখুন এখানে গ্রাফেও চলে আসে মিউচুয়াল ফান্ডের হোল্ডিংটা 16তে ছিল, তার থেকে কমেছে, কিন্তু তারপর 13তে কিন্তু কনস্ট্যান্ট আছে। এতে বোঝা যায় ঠিক আছে মিউচুয়াল ফান্ড হোল্ডিংরাও আছে। অবশ্যই ফরেন ইনস্টিটিউশন এটাও দেখতে হবে, দেখুন 24% করছে, মার্চে সেটা ছিল 23%, জুন 2021-এ 24, তারপর থেকে কিন্তু 24-এও আছে। এটাও কিন্তু দেখতে হবে যে এফআইআইদের হোল্ডিং বাড়ছে না কমছে, এগুলো কিন্তু একটা খুব ভালো ইন্ডিকেটর। বোঝা গেল? এই 3টে জিনিস যদি আপনি জানেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনার জন্য মোটামুটি কমপ্লিট। এর বেশি এবার তো আপনি এক্সপ্লোর করতেই পারেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইটুকুনি দেখবেন। এর সাথে আমি 1 মিনিট বলে নেবো, যেটা আমি করি যখন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, আমি কিন্তু তার সাথে সাথে কোম্পানিটার ওয়েবসাইটেও যাই, ওয়েবসাইটে তারা কি ব্যবসা করছে, তাদের কি কি প্রোডাক্ট আছে সেই জিনিসগুলোও দেখি, সেটা আপনি অবশ্যই দেখবেন। আমি এখন সিপলার ওয়েবসাইটে যাচ্ছি না, আপনারা জানেন সিপলা কি তৈরি করে, কিন্তু যখন নতুন একটা স্টকের অ্যানালিসিস করবেন তার ওয়েবসাইটে যাবেন, তাদের কে কে কাস্টমার আছে, তাদের কে কে কোথায় কোথায় ফ্যাক্টরিগুলো আছে, কি চলছে, সব কিন্তু ওয়েবসাইটে একটু পড়াশোনা করে নেবেন। এবার চলে আসুন টেকনো ফান্ডা, আমি ফান্ডামেন্টালি কি করে অ্যাপ্লাই করি। এবার আমি দেখে নিলাম যে হ্যাঁ এই কোম্পানিটা ভালো। এইবার ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে বা যেখানে মিউচুয়াল ফান্ডের হোল্ডিং আছে তারা বাড়াচ্ছে এইসব, সেইখানে কিন্তু আমি যদি বাই সাইডে যাই
তাহলে কিন্তু আমি ফান্ডামেন্টালি স্ট্রং স্টকগুলোর উপর বাইয়ের বেট নিতে চাই, ঠিক আছে? মানে আমি একদম ফালতু কোম্পানি, মানে যাদের কোনো মানে এই নেই, মানে ভলিউম হয় না, যে কোম্পানিগুলোর নাম জানি না, সেইগুলোতে আমি বাই সাইডে কোনোদিন মানে বা ট্রেডিং এর জন্য আমি নেব না বা ইনভেস্টমেন্টের জন্য নেব না, ঠিক আছে? টেকনিক্যালটা আমি অ্যানালিসিস করবো এখানে, এইসবের জায়গায় দেখুন, দেখুন এখানে যখন 200 দিনের মুভিং অ্যাভারেজের আশেপাশে এসেছে, এইসব এসছে, এইসব একটা কেনার দিক। কিন্তু কেনার দিক আমি যে বললাম, মানে ভালো কোম্পানি হলে তো কিনবো। টেকনিক্যালে এইবার আমি ফান্ডামেন্টালটা দেখে নিলাম, এবার আমি এখানে টেকনিক্যালটাও দেখলাম, হ্যাঁ 200 দিনের সামনে এসেছে, এইবার চলো তাহলে একটা কিনে দেখা যায়। এইখানে যদি সব কেনে দেখুন, তারপর কিন্তু অনেকটা বেড়েছে। এই ব্যাপারগুলো লক্ষ্য রাখি, ঠিক আছে? আমি এই দুটোকে আপনি মিক্স করবেন। এই যখন যখন আমি ফান্ডামেন্টালি ভালো দেখলাম, তারপর এবার আমি দেখব যে চার্টে কি হচ্ছে, চার্টে কি ভালো দেখাচ্ছে। চার্টেও যদি ভালো হয় তাহলে সেটাকে ইনভেস্টমেন্টের জন্য বা সুইং ট্রেডিং এর জন্য কয়েক সপ্তাহ কয়েক মাসের জন্য কিন্তু সেটা নেওয়া যেতে পারে। ফান্ডামেন্টালি ধরুন খারাপ স্টক, সেটাকে যতই চার্টে ভালো আসুক অতটা আমি প্রেফার করি না, কারণ তাতে হয়তো একটা ট্রেডিং মুভ আসতে পারে কিন্তু সেটা বেশি দিন ফিজেল পরে কমে যাবে। যেমন ধরুন জোম্যাটোতে একটু বাড়ার দিকে গেল, তারপর কি ফান্ডামেন্টালি এখনো লস মেকিং কোম্পানি, দেখুন আবার কমে গেছে। এই ব্যাপারগুলো। আইইএক্স অনেকটা বেড়ে গেছিল, আইইএক্স এর চার্টটাই দেখুন না, আইইএক্স এখনই পিই 100, তার আগে কত ছিল ভাবুন, যখন এইখানে দামটা চলে গেছিল, এইখানে যখন দামটা গেছিল কত উঁচুতে, এখন নয় কারেক্ট করে এতটা এখানে এসছে, এখনই পিই রেশিও 100, তার তখন কত পিই রেশিওতে গেছিল ভাবুন। আয় তো প্রায় একই, এটা তো বেশি দিন আগে নয়, 3-5 মাস আগে কতটা গেছিল, তা তখন তো ওভার ভ্যালু। এইসব স্টকে আমি বাই করবো না, সেই সুইং ট্রেডিং এর জন্য চান্স আসতেই পারে, কিন্তু আমি সেই এইগুলোতে খুব কশাস হব যে না, ফান্ডামেন্টালি খুব ওভার ভ্যালুড, এইসব সময় আমি করবো না। তাহলে এইভাবে আমি টেকনিক্যাল প্লাস ফান্ডামেন্টাল এই দুটোকে মিক্স করে কিন্তু একটা কল নেওয়ার চেষ্টা করি, যেটা ইনভেস্টমেন্টের পক্ষেও এবং ট্রেডিং, সুইং ট্রেডিং এসবের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। ইন্ট্রাডেতেও কিন্তু আমি মোটামুটি যে নিফটির টপ 200 স্টকগুলো আছে তার মধ্যে থেকেই করার চেষ্টা করি, কারণ তাতে ভলিউমটা বেশি, তাতে আপনাকে অপারেটররা অতটা বেশি থাকবে না, তাও করে, কিন্তু আপনার মনে করুন নিফটি 500 বা আপনার 600 নম্বর যে স্টকগুলো আছে সেগুলোতে যতটা না অপারেটর অ্যাক্টিভ, তার থেকে নিফটি 50, নিফটি 100-এ কিন্তু অপারেটর, যেহেতু ভলিউমটা অনেকটা বেশি, সেহেতু কিন্তু আমি সেইগুলো স্টকগুলো প্রেফার করি ট্রেডিং এর জন্য, সেই ইন্ট্রাডে হোক বা সুইং ট্রেড হোক। বোঝা গেল? এইভাবে টেকনো ফান্ডা অ্যাপ্রোচটা নিয়ে কিন্তু ফান্ডামেন্টালি আমি যখন কনফার্ম হই, তারপরে আমি টেকনিক্যালি এসে এবার জিনিসটাকে আমি কনফার্ম করি যে আমি কোন পয়েন্টে এন্ট্রি নেব। বোঝা গেল? এইবার চলে আসুন এক্সারসাইজে। আপনাদের কি করতে হবে? আপনাদের দেখুন যত ক্লাস যাচ্ছে, আজকে কিন্তু টেকনিক্যাল ফান্ডামেন্টাল এই জিনিসটা শেষ হচ্ছে, মোটামুটি শেষ। সুতরাং আপনাকে কিন্তু আপনাদের কিন্তু এক্সারসাইজটাও একটু মানে একটু কঠিন আমি বলবো না, একটু কাজের হবে। সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা স্টক চুজ করবেন, সেটা আপনার যা ভালো লাগে, আইএক্স হতে পারে, আইআরসিটিসি হতে পারে, ইনফোসিস হতে পারে, রিলায়েন্স হতে পারে, টাইটান হতে পারে, যা আপনি যাকে পছন্দ করেন। সেই স্টকটার ফান্ডামেন্টালি আমি যেগুলো বললাম সেগুলো একটু পড়বেন, পড়ে দেখে নেবেন, দেখে নিয়ে তারপর আপনি টেকনিক্যালে আসবেন। টেকনিক্যালে আমাকে এন্ট্রি পয়েন্ট দেবেন, শুধু লিখবেন যে ধরুন ধরুন আপনি রিলায়েন্স, এই সিপ্লাটাই বলছি, ধরুন আপনি সিপ্লাটা পছন্দ করলেন, টেকনিক্যাল আপনার একটা পছন্দ আছে যে কোনো স্টক, সেই স্টকটায় একটু ফান্ডামেন্টাল দেখে নিলেন, আপনার ভাল লাগলো, তারপর টেকনিক্যাল চার্টে এসে এন্ট্রি পয়েন্টটা বলবেন। শুধু একটা কথা লিখে দেবেন, কোন পয়েন্টটা ফান্ডামেন্টালি আপনার খুব ভালো লেগেছে, আর আর আপনার টেকনিক্যালে এন্ট্রি পয়েন্ট কোথায়, ব্যাস, দ্যাটস ইট, ওইটা লিখে দিলেই হবে। মানে আপনি ধরুন সিপ্লার ক্ষেত্রে আমার যেমন সব থেকে ভালো লেগেছে ডেপ টু ইকুইটি রেশিওটা ওরা কমাচ্ছে, এইটা খুব ভালো, কিংবা প্রফিটেবিলিটা দ্বিগুণ করেছে, এইটা আমার খুব ভালো লেগেছে, এই জিনিসটা লিখে দিন যে দাদা প্রফিটেবিলিটি এদের দ্বিগুণ হয়েছে লাস্ট 4 বছরে, আর এন্ট্রি পয়েন্ট আমি এইখানে ভাবছি, ব্যাস, দ্যাটস ইট। উদাহরণ বোঝা গেল? একটা স্টকের, যে কোনো একটা স্টকের আপনার যেটা পছন্দ সেটার কিন্তু এই এক্সারসাইজটা করবেন। হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি জানেন না আপনি কি করে ফেলছেন, এই যে এক্সারসাইজগুলো করছেন, এই যে অভ্যেসটা যদি তৈরি হয়ে যায় না একবার, এটা মানে মারাত্মক অভ্যেস। আপনি কোনোদিন স্টকে ফাঁসবেন না, কোনোদিন ইয়েস ব্যাংকে ফাঁসবেন না, দুটোকে মিলিয়ে আপনি টেকনিক্যালও দেখছেন, ফান্ডামেন্টালও দেখছেন, ফাঁসবেন কোথায়? ফান্ডামেন্টাল নিউজ আসতে একটু সময় লাগে, তার আগে টেকনিক্যাল দেখিয়ে দেয়, যে কোনো একটাই তো ধরা পড়ে যাবে যে আপনি ট্র্যাপড হয়েছেন কিনা। বুঝে গেছেন? এইভাবে এইটা যে আমি এক্সারসাইজটা করাচ্ছি হয়তো লাইটলি অনেকে নেবেন, কিন্তু যদি আপনি এইটা একবারে প্র্যাকটিস করে বুঝে যান বা এইটাকে অভ্যেসে দাঁড় করিয়ে দেন, কারোর সাজেশন তো নিতে হবেই না
নিজে আপনি মানে নিজের ইন্ডিপেন্ডেন্টলি সব থেকে ভালো নিজের জন্য, আগামী প্রজন্মের জন্য আপনি কিন্তু ভালো ওয়েলথ ক্রিয়েট করে যেতে পারবেন। আশা করব ভালো থাকবেন। ভিডিওকে প্লিজ লাইক করে দেবেন। এই ভিডিওর উপর প্রচুর পরিশ্রম, প্রচুর ভেবে আমি করেছি। তো যদি ভালো লাগে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। নিচে একটা সুন্দর কমেন্ট করে দেবেন, আমার ভালো লাগবে। আর এক্সারসাইজ তো অবশ্যই করবেন। চলুন, ভালো থাকবেন। নেক্সট আমি ভিডিও, আর 3টে ভিডিও বাকি আছে মোস্টলি, সেটা আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। দেখবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।